চারিদিকে অসুস্থ সম্পর্ক, ভালোবাসা কেমন যেন সস্তা হয়ে পড়েছে। তাই প্রেম, বিয়ে এসবের ওপরে প্রচণ্ড বিতৃষ্ণা নিয়ে খুব আনন্দেই দুজন ছেলে মেয়ে সিঙ্গেল জীবন কাটাচ্ছিল। পরিবার প্রবল চাপেও তাদের বিয়ের জন্য কোনোভাবেই রাজি করাতে পারছিল না। তাদের শুধুমাত্র একটাই স্লোগান, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। আর এজন্যই তাদের জীবন ছিল একদম ঝামেলাবিহীন। কিন্তু ভাগ্যক্রমে একদিন তাদের দুজনের দেখা হয়ে যায়। সেই থেকে শুরু হয় কথার আদান প্রদান। একসময় দুজনই রিয়ালাইজ করে তারা প্রেমে পড়ে গেছে, কিন্তু তারা তো আজীবন সিঙ্গেল থাকার প্রতিজ্ঞা করে রেখেছে। শেষ পর্যন্ত তারা কি করবে? প্রতিজ্ঞা ভেঙে অনিশ্চিতের পথে পা বাড়াবে, নাকি সিঙ্গেল লাইফ বেছে নিয়ে ঝামেলাবিহীন জীবন কাটাবে? আসুন দেখে আসি আপনাদের হাইলি রেকমেন্ডেড খুব সুন্দর রোম্যান্টিক কমেডি জনরার একটা থাই ড্রামাটা দেখার পরে আপনারাও রিয়েলাইজ করতে পারবেন সিঙ্গেল নাকি কাপল কোন লাইফ বেস্ট। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক বাঁশঝাড়ের আজকের আয়োজন। গল্পের শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সিং নামের এক চিরকুমার ছেলের সাথে। সিং একটা ফুলের দোকান চালায়। সিং অনেকগুলো মেয়েকে ফুলের বুকি বানানো দেখাচ্ছিল, কিন্তু সব মেয়েই ফুলের চেয়ে সিং এর প্রতি বেশি আগ্রহী, কারণ এরকম হ্যান্ডসাম কিউট ছেলে সচরাচর দেখাই যায় না। কিন্তু সিং এর কারো প্রতি ইন্টারেস্ট নেই। এরই মধ্যে আবার সিং এর সহকর্মী নুয়ান এসে মেয়েগুলোকে সিং এর কাছ থেকে সরিয়ে দেয় আর এমন ভাব করে যেন সে সিং এর প্রেমিকা। কিন্তু সিং তাকেও তেমন একটা পাত্তা দিচ্ছিল না। তখনই আবার সিং এর বন্ধু পিয়াকও সেখানে চলে আসে। পিয়াক সিংকে মেয়েগুলোর হাত থেকে বাঁচাতে এমন আচরণ শুরু করে যেন সেই সিং এর গার্লফ্রেন্ড। সিং এবারও পিয়াকে সমর্থন দেয়। এতে মেয়েগুলো ভাবে সিং হয়তো গে। তাদের মন ভেঙে যায় এবং সেখান থেকে চলে যায়। মেয়েগুলো চলে গেলে নুয়ান সিংকে বলে, আমার মতো এত সুন্দরী থাকতে তুমি এই দাড়ি গোঁফওয়ালা ছাগলটাকে কিভাবে পছন্দ করলে? সালমান খানের মতো চিরকুমারও আমাকে বিয়ের প্রপোজাল দেয়, অথচ তুমি আমাকে পাত্তাই দাও না। সিং হেসে বলে, সিঙ্গেল লাইফই বেস্ট। এসব প্রেম প্রেম করে লাইফে প্যারা বাড়ানোর মানেই হয় না। সিং এর কথা শুনে নুয়ান একদম আশাহত হয়ে পড়ে। সিং দোকান থেকে বেরিয়ে একটা ওয়েডিং হলে ফুলের বুকে দিতে গিয়েছিল। সে সাথে করে তার কুকুর কুকিজকেও সেখানে নিয়ে গিয়েছিল। কুকিজকে বাইরে রেখে সিং ওয়েডিং হলের ভেতরে যায়, আর কুকিজ তখন বাইরে পার্ক করে রাখা একটা গাড়ির টায়ারে পেশাব করে দেয়। গাড়িটা ছিল প্যাচ নামের একটা মেয়ের, সেও ঠিক সিং এর মতোই চিরকুমারী। যাই হোক, গাড়ি টায়ারে কুকুরের পেশাব দেখে প্যাচের মাথায় প্যাঁচ লেগে যায়। আজ লাভলি ফ্যামিলি ম্যাগাজিন কোম্পানিতে তার চাকরির প্রথম দিন ছিল, আর প্রথম দিনেই তার এই দুর্গতি। প্যাচ আর ঘেন্নায় গাড়িতে না উঠে তার বন্ধু দাংকে নিয়ে অফিসের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে প্যাচ আরেক ঝামেলায় পড়ে যায়। ভেতরে একটা বাচ্চা বসে খেলনা নিয়ে খেলছিল। প্যাচ খেয়াল না করেই সেই খেলনাগুলোর ওপরে পা দিয়ে ফেলে। এতে বাচ্চাটা একদম রেগে আগুন হয়ে যায়। সে উঠে প্যাচের পেটে কামড় বসিয়ে দেয়। প্যাচ কোনো রকম বাচ্চাটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে চিল্লানি শুনে বাচ্চাটার মাও এসে যায়। মাকে দেখেই বাচ্চাটা বলে, মা, এই পাজি আন্টিটা আমার খেলনা লাথি মেরে ভেঙে দিয়েছে, আবার আমাকে কামড় মেরেছে। আন্টিটা মনে হয় পাবনা পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। বাচ্চাটার মুখে অনর্গল মিথ্যা শুনে প্যাচ হতভম্ব হয়ে যায়। এদিকে বাচ্চার মাও প্যাচকে বকাঝকা শুরু করে দেয়। বাচ্চাটা প্যাচকে আঙুল তুলে বলে প্যাচ যেন তাকে সরি বলে। প্যাচ বাধ্য হয়ে তাকে সরি বলে। তারপরে প্যাচ বাচ্চাটাকেও বেয়াদবি করার জন্য তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু বাচ্চাটা তাকে ভেঙচি কেটে দৌড়ে ভেতরে চলে যায়। এতে প্যাচ বাচ্চার মায়ের ওপর রেগে যায় এবং বকাঝকা শুরু করে। বাচ্চাকে শেখাননি বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয়। দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখনই তাদের সামলাতে আরেকটা মহিলা চলে আসে। মহিলাটি প্যাচকে ভালোভাবেই চিনত, তাই সে বলে, আসলে প্যাচ তো বিয়ে শাদী করেনি, তাই বাচ্চাদের ওপর সে একটু বেশিই রুড। কথাটা শুনে প্যাচ আরো রেগে যায় এবং বলে, বিয়ে না করলেও আমি নিজের ইনকামে চলি, কারোর ঘাড়ের ওপরে বসে বসে খাই না। কথাটা মহিলার ইগোতে লেগে যায়। সেও প্যাচের ওপর চিল্লাতে শুরু করে। তখন দাং তাদের সামলে নেয় এবং ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়েও বাচ্চাটা প্যাচকে বুড়ি মেয়ে, বিয়ে হয় না বলে খেপাতে শুরু করে। প্যাচ রাগে বাচ্চাটার দিকে তেড়ে যায়। বজ্জাত ছেলে, তোর মুখটা এক্ষুনি আমি ভাঙতে আসছি, থাম। কিন্তু দাং আবারও তাকে সামলে নেয়। যাই হোক, দিনটা প্যাচের খুব খারাপভাবেই কাটে। তাই সে মুড ভালো করতে শপিং মল, রেস্টুরেন্টে ঘুরতে যায়, কিন্তু সে যেখানেই যায় শুধু কাপল অফার দেখতে পায়। তাই তার মুড আরো খারাপ হয়ে যায়। এরপর কেটে যায় কয়েকদিন। সেদিন বিয়ের উপলক্ষ ছিল। প্যাচ সিং সহ সবাই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। বিয়ের এসব রং তামাশা প্যাচের একদম ভালো লাগছিল না। তাই সে বাইরে সেলফি তুলতে যায়। সেলফি তুলতে গিয়ে সে পড়ে যাচ্ছিল। তখনই সিং এসে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। তারপর সিং প্যাচের কয়েকটা ফটো তুলে দেয়। আর এভাবেই আজীবন সিঙ্গেল থাকার প্রতিজ্ঞা করা দুজন মানুষের প্রথমবারের মতো মুখোমুখি দেখা হয়ে যায়।
এর কিছুক্ষণ পরেই চলে আসে সেই অন্তিম মুহূর্ত। বিয়ের কোণে এখন ফুলের তোড়া ছুঁড়ে মারবে, সেটা ধরার জন্য সব সিঙ্গেল মেয়ে অধীর উৎসাহে অপেক্ষা করছে। কারণ ট্রেডিশন অনুযায়ী নববিবাহিতা ছুঁড়ে মারা ফুলের তোড়া যে ধরতে পারবে তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এতগুলো মেয়ের মাঝে শুধু প্যাচ প্রবল বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ তার তো প্রেম, বিয়ে, সংসার এসব কোনো কিছুতেই আগ্রহ নেই। যাই হোক, একটু পরেই কনে একটা ফুলের তোড়া ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত এত দূরে দাঁড়িয়ে থাকার পরেও ফুলের তোড়াটা প্যাচের দিকেই এগিয়ে যাচ্ছিল। প্যাচ তো আতঙ্কে চেঁচিয়ে ওঠে। তখনই সিং আবারও লাফিয়ে এসে ফুলের তোড়াটা ক্যাচ ধরে নেয়। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকে, যেন চোখে চোখেই বলে দিচ্ছে এ এক নতুন শুরু। যাই হোক, ফুলের তোড়াটা ধরার পর দুজনের মধ্যে আরও একটা সমস্যা তৈরি হয়ে যায়। সিং তোড়াটা প্যাচকে দিতে চায়, কিন্তু প্যাচ সেটা নিতে চায় না, বরং বলে এটা তুমি ধরেছো তাই তুমিই নাও। আবার সিংও তোড়াটা নিজের কাছে রাখতে চায় না, সে যেভাবেই হোক তোড়াটা প্যাচকে গছিয়ে দিতে চায়। এ নিয়ে দুজনের মাঝে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শেষে বাধ্য হয়ে সিং ফুলের তোড়ার অর্ধেক ফুল নিজের কাছে রাখে, বাকি অর্ধেক প্যাচকে দিয়ে দেয়। আর এভাবেই তারা নিজেদের মধ্যে সমঝোতা করে। পরের দিন সকালে নাস্তার টেবিলে বসে সিংয়ের বাবা তার প্রতি খুব বিরক্ত হয়। সে এত সুন্দরী একটা মেয়েকে পটানোর সুযোগ পেয়েও মেয়েটাকে পটাতে পারল না। এটা নিয়ে সিংয়ের বাবা তাকে টিটকারি দিচ্ছিল। নাস্তার টেবিলে বসে থাকা সিংয়ের ভাই বোন, কাজিন, বন্ধুরা সিংকে নিয়ে হাসি তামাশা শুরু করে আর বলে যেহেতু তারা একসাথে ফুলের তোড়া ধরেছে তাই এই মেয়ের সাথেই সিংয়ের বিয়ে হবে। কিন্তু সিং তাদের কথায় হেসে উড়িয়ে দেয় আর বলে সে কখনোই বিয়ে করবে না। এদিকে প্যাচ অফিসের মিটিংয়ে বসেছিল। তাদের নতুন ইভেন্টের জন্য অর্ডার এসেছে, তাই বস প্যাচকে সিংয়ের ফুলের দোকান থেকে ফুলের অর্ডার দিয়ে আসতে বলে। তাই বসের কথা মতো প্যাচ সিংয়ের দোকানে যাবার জন্য অফিসের বাইরে এসেই দেখে কুকিজ আবারও তার গাড়ির টায়ারে পেশাব করে দিয়েছে। প্যাচ বকাঝকা করে কুকিজকে তাড়িয়ে দেয়, তারপর পানি দিয়ে গাড়ির টায়ার ধুয়ে সিংয়ের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্যাচ সিংয়ের দোকানে গিয়ে তার সাথে আবারও দেখা হয়ে যায়। দুজনের কথা শেষ করে প্যাচ বাইরে বের হতেই দেখে কুকিজ তার দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসছে। সে ভয়ে একদম গুটিয়ে যায়। দৃশ্যটা সিংও দেখতে পেয়ে দ্রুত বেরিয়ে এসে প্যাচের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে প্রোটেক্ট করে। এ সময় প্যাচের শার্টের বোতাম খুলে যায়, তাই লজ্জায় আতঙ্কে সে সিংকে জড়িয়ে ধরে। তাদের এই দৃশ্য দেখে নুয়ান, তিং আর পিয়াক একদম বাকরুদ্ধ হয়ে যায়। প্যাচ সিংকে কানে কানে বলে কুকুরটা তার জামার বোতাম ছিঁড়ে নিয়েছে। এটা শুনে সিং প্যাচকে কোলে তুলে নেয় আর ভেতরের রুমে নিয়ে যায়। তারপর দরজা আটকে দেয়। এটা দেখে নুয়ান, তিং আর পিয়াক আরও বেশি কৌতূহলী হয়ে পড়ে। তারা দরজায় কান পেতে শোনার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে। যদিও ভেতরে সিং প্যাচের সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু প্যাচের ভীষণ লজ্জা লাগছিল। সে সিংয়ের কাছে তার একটা শার্ট ধার চাইলে সিং তাকে একটা শার্ট দেয় এবং রুমের বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে খুব বিব্রত ভঙ্গিতে প্যাচ বেরিয়ে আসে। প্যাচের কনুইতেও কিছুটা চোট লেগেছিল, তাই সিং তাকে যথাসম্ভব সেবা যত্ন করে। প্যাচের খুব বিব্রত বোধ হচ্ছিল, তাই কোনো রকমে কথা শেষ করে দোকান থেকে বেরিয়ে যায়। বিকেলে প্যাচ তার বন্ধু সাথুর সাথে শপিংয়ে গিয়েছিল। সেখানে তার সেই বজ্জাত বাচ্চাটার সাথে দেখা হয়ে যায়। বাচ্চাটা আবারও প্যাচকে বিরক্ত করছিল। তখনই আবার বাচ্চাটার মাও চলে আসে। বাচ্চাটার মা যেহেতু প্যাচের সাথে একই অফিসে কাজ করত, তাই সে প্যাচকে প্যাঁচে ফেলার একটা সুযোগ পেয়ে যায়। সে সাথুর সাথে প্যাচের কয়েকটা ফটো তুলে নেয়। পরের দিন প্যাচ অফিসে এসে দেখে সিং তার জন্য শার্ট আর একটা ফুলের বুকে পাঠিয়েছে। এটা দেখে দাং প্যাচকে এটা সেটা বলা শুরু করে, কিন্তু প্যাচ কিছুতেই দাংকে বোঝাতে পারছিল না যে তাদের মধ্যে উল্টাপাল্টা কোনো সম্পর্ক নেই। সিংয়ের ঝামেলা সামলাতে না সামলাতেই আবারও বসের কাছ থেকে প্যাচের ডাক আসে। বস প্যাচকে সাথুর আর তার ফটো দেখিয়ে বলে সে একজন বিবাহিত পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, এটা মোটেও ভালো কাজ না। তাদের মধ্যে কোনো সম্পর্ক থাক বা না থাক, সমাজের মানুষ এতে অন্যরকম ভাববে। প্যাচের প্রচণ্ড রাগ হয় এবং ফটো তোলা সেই মহিলাকে গালি দিতে দিতে সে বেরিয়ে আসে। এদিকে সিংয়ের বোন ডাউ তার সাথে দোকানে দেখা করতে আসে। ডাউয়ের সন্দেহ তার স্বামী কারো সাথে রিলেশনে আছে। ডাউয়ের স্বামী আর কেউই না, বরং সাথুই ছিল। সিং আর ডাউ সিদ্ধান্ত নেয় তারা সাথুকে ফলো করে দেখবে সে কার সাথে ডেট করছে। তারা দুজন সাথুকে ফলো করে দেখে সাথু বাজার করে কোনো একটা অ্যাপার্টমেন্টে ঢুকছে। সাথুকে ফলো করে সিং ডাউকে গাড়িতে রেখে প্রথমে নিজে অ্যাপার্টমেন্টে ঢোকে। রুমের সামনে গিয়ে বেল বাজাতেই প্যাচ দরজা খুলে দেয়। প্যাচকে দেখেই সিংয়ের মন একদম ভেঙে যায়। সে প্যাচকে অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করে। একটু পরে সাথুও বেরিয়ে আসে। সাথুকে দেখে সিং বকতে শুরু করে, তোমার লজ্জা করে না? ঘরে বউ আর 5 মাসের বাচ্চা রেখে অন্য মেয়ের ফ্ল্যাটে সময় কাটাচ্ছ। সাথু সিংকে বোঝানোর চেষ্টা করছিল যে সে তার সম্পর্কে ভুল ভাবছে, কিন্তু তখনই সেখানে ডাউ চলে আসে এবং সাথুকে মারতে শুরু করে। সিং কোনো রকমে ডাউকে সামলে নেয়। তখন প্যাচ বলে তোমরা ভুল বুঝছো,
এখানে শুধু আমরা দুজন আছি তা কিন্তু না, আমাদের সাথে দাংও আছে। তখনই দাং তাদের সামনে আসে। তখন তারা একটু শান্ত হয়। সাথু বলে সে প্যাচ আর দাং প্রায় 10 বছর ধরে খুবই ভালো বন্ধু। তারা এখানে জাস্ট একসাথে সময় কাটাতে এসেছে। সিং নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু ডাউ কিছুতেই মানতে চায় না। সে সাথুর সাথে ঝগড়া করে বেরিয়ে যায়। বোনকে সামলাতে সিংও বেরিয়ে আসে। বাড়ি ফিরতেই তাদের বাবার সাথে দেখা হয়, কিন্তু ওনার কাছে তারা নিজেদের ঝামেলার কথা গোপন করে রাখে। পরের দিন সিং প্যাচকে ফোন করে দেখা করার জন্য ডাকে। তারপর তারা একসাথে লাঞ্চ করে। সিং গতকাল মিসবিহেভের জন্য প্যাচের কাছে ক্ষমা চায়। এরপর তারা নিজেদের মাঝে ঝামেলা ঠিক করে নতুন ইভেন্টের কাজে লেগে পড়ে। ইভেন্টে সিং এর ফ্যামিলিও এসেছিল। সিং এর বাবা প্যাচ আর সিংকে একসাথে কাজ করতে দেখে খুব খুশি হয়। সে প্যাচকে নিজের কাজ, পরিবার সহ অনেক বিষয় জিজ্ঞাসা করে আর ভাবে এই মেয়ে যদি আমার ছেলের বউ হতো। কিছুক্ষণ পরে প্যাচের দিয়ে একটা বোতল খুলতে গিয়ে সব ড্রিঙ্ক দাঙের গায়ে পড়ে যায়। তাই দাঙের ড্রেস চেঞ্জ করানোর জন্য সিং প্যাচ আর দাংকে তার দোকানে নিয়ে আসে। সিং দাংকে দোকানের সাথে লাগোয়া তার ঘরটা ব্যবহার করার অনুমতি দেয়। দাং ভেতরে ড্রেস চেঞ্জ করতে গেলে সিং আর প্যাচ কথা বলছিল। তখনই সিং এর বাবা সেখানে চলে আসে। উনি দুজনকে একসাথে দেখে উল্টাপাল্টা ভাববে, এজন্য প্যাচ একটা টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। তবুও সিং এর বাবা বুঝে যায় এখানে কেউ আছে, কিন্তু সিং বাবাকে যতটা সম্ভব আটকে রাখার চেষ্টা করে, আর সেই সুযোগে প্যাচ রুমের ভেতরে চলে যায়। ভেতরে দাং তখন ড্রেস চেঞ্জ করছিল। অবশ্য প্যাচের এতে কিছুই যায় আসে না, কারণ দাং একজন গেয়ে ছিল। মেয়েদের প্রতি তার কোনো ফিলিংসই নেই। যাই হোক, সিং এর বাবা বাইরে আসার পরে হঠাৎ ভেতর থেকে কিছু পড়ার আওয়াজ শুনতে পায়। আসলে প্যাচের ধাক্কা লেগে টেবিলের বইগুলো পড়ে গিয়েছিল। আওয়াজ শুনে সিং এর বাবা আবারও জোর করে ভেতরে ঢোকে কে আছে দেখার জন্য। সিং চেষ্টা করেও ওনাকে আটকাতে পারে না। প্যাচ একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু দাং লুকানোর সুযোগ পায় না। সে একদম সিং এর বাবার সামনে পড়ে যায়। দাংকে টাওয়েল পরা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে তো সিং এর বাবার হার্ট অ্যাটাক হবার উপক্রম। উনি সিং আর দাংকে নিয়ে উল্টাপাল্টা ভেবে ফেলেন। সিং বাবাকে বোঝায় দাং এখানে ড্রেস চেঞ্জ করতে এসেছে, কিন্তু দাংয়ের আচরণ দেখে সিং এর বাবা শুধু ভ্রু কুচকে তাকিয়ে থাকে। কি বলবে তা ভেবেই পায় না। সিং দাংকে একটা শার্ট দেওয়ার জন্য আলমারি খুলতেই দেখে সেখানে প্যাচ বসে আছে। প্যাচকে দেখেই সে চিৎকার দিয়ে জোরে আলমারির দরজা বন্ধ করে দেয়। এতে সিং এর বাবার আবারও সন্দেহ জাগে এবং জোর করে আলমারি খুলে দেখে সেখানে কেউই নেই। আসলে প্যাচ সিং এর জামা কাপড়ের মধ্যে গুটি সুটি মেরে লুকিয়ে পড়েছিল। অবশেষে হতাশ হয়ে সিং এর বাবা বাইরে চলে যায়। একটু পরে দাং ও সিং এর শার্ট পরে নাচতে নাচতে বেরিয়ে আসে। দাংকে দেখে সিং এর বাবা আবারও বিরক্ত হয়ে ওঠে এবং ইভেন্টের লোকেশনে চলে যায়। বাবা চলে গেলে সিং রুমে গিয়ে প্যাচকে আলমারির ভেতর থেকে বের করে। সিং তখন হুট করে আলমারির দরজা বন্ধ করায় প্যাচের কপালে চোট লেগে ব্যথা হয়ে গেছে। সিং এর জন্য ক্ষমা চায়। এরপর প্যাচ সোজা পথ দিয়ে ইভেন্ট প্লেসে যেতে চাইলে সিং তাকে সোজা পথে না গিয়ে পেছনের পথ দিয়ে যেতে বলে। তা না হলে বাবা তাদের আবারও সন্দেহ করবে। তাই দুজন দুই পথ দিয়ে ইভেন্ট প্লেসে পৌঁছায়। ইভেন্টে প্যাচকে দেখে সিং এর বাবা আবারও সিংকে নিয়ে প্যাচের সাথে আসে। তারপর প্যাচের সাথে ভাব জমানোর চেষ্টা করায়। প্যাচ আবারও বিরক্তি ফিল করতে শুরু করে, কিন্তু মুরব্বী মানুষ দেখে আর সে কিছুই বলে না। যাই হোক, পরের দিন প্যাচ রেস্টুরেন্টে যেতে চাইছিল, কারণ তার আজ কাপল অফার চলছে। তাই সব খাবারে 50% ছাড়। কিন্তু সে তার কোনো বন্ধুকেই সাথে যাবার জন্য পাচ্ছিল না। তাই সে সিংকে ফোন দিয়ে ডাকে। সিং প্যাচকে খোঁচা মেরে বলে, তুমি কি আমাকে পটানোর চেষ্টা করছো? প্যাচ নাক সিঁটকে বলে, আমি সারা জীবন বাঁশঝাড়ের ভিডিও দেখে কাটিয়ে দেব, তবে ওসব প্রেম ট্রেম করবো না। আমি তো শুধু 50% ছাড়ের আশাতেই তোমাকে এখানে ডেকেছি, কারণ এখানে কাপল ছাড়া কেউ অ্যালাউড না। সিং বুঝে যায় এই মেয়ে মোটেও সহজ চিজ না, একে সাবধানে সামলাতে হবে। যাই হোক, গল্পে গল্পে দুজনের মধ্যে বেশ ভালো ভাব জমে যায়। তারা দুজন মিলে ডাউ আর সাথুকে মিলিয়ে দেওয়ারও একটা প্ল্যান বানায়। পরের দিন সিং ডাউকে তার দোকানে নিয়ে আসে আর বলে, মন খারাপ করে ঘরে বসে থাকার চেয়ে ডাউ বরং দোকানের কাজে তাকে সাহায্য করুক। ডাউ ফুলেদের মাঝে এসে বেশ খুশি হয়েছিল। কিন্তু একটু পরে প্যাচের সাথে সাথু দোকানে আসে। সাথু আর ডাউ মুখোমুখি হতেই তাদের ঝগড়া লেগে যায় এবং এক পর্যায়ে ফুল দিয়ে তারা হাতাহাতি শুরু করে দেয়। এই দুজনকে সামলাতে গিয়ে প্যাচ আর সিং দুজনেরই ঘাম ছুটে যায়। এরপরে নুয়ান আর তিং কফি নিয়ে আসলে সেগুলো তারা একে অন্যের গায়ে ফেলে দিতে শুরু করে। কয়েক মুহূর্তের জন্য যে পুরো দোকানে টর্নেডো বয়ে যাওয়ার মতো চেহারা হয়ে যায়। নুয়ান বিমর্ষ মুখে দোকান পরিষ্কার করতে লেগে পড়ে। ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ায় সিং খুবই আপসেট ছিল। সে ডাউ আর সাথুকে কড়া করে বলে দেয় তাদের মাঝে যত সমস্যাই থাকুক না কেন, তারা যেন বাবার সামনে এমন বিহেভ করে যাতে বাবা তাদের ওপর কোনো সন্দেহ না করে। তারা দুজনেই সিং এর কথা মেনে নেয় এবং বাড়ি ফিরে যায়। পরের দিন অফিসে দাং প্যাচের কাছে শোনে সিং একজন গেয়ে। এটা শুনেই দাংয়ের মনে লাড্ডু ফুটে ওঠে। সে সোজা সিং এর দোকানে চলে যায় আর অদ্ভুত আচরণ শুরু করে। দাংয়ের সিং ছাড়া আর কোনো দিকেই খেয়াল ছিল না।
সে কুকিজের গায়ে প্রায় পা তুলেই দিচ্ছিল, সেটা দেখে সিং দাংকে ধরে টান দিতেই দাং সিংয়ের কাছাকাছি এসে পড়ে। দাং বড় বড় নিঃশ্বাস ফেলে বলে, এই সিং, তুমি আমার সাথে কি করতে চলেছ? সিং বিরক্ত হয়ে বলে, আরেকটু হলেই আমার কুকুরের উপরে পা তুলে দিচ্ছিলে। তবুও দাং ভাবে সিং হয়তো তাকে কাছে পেতে চাইছে, তাই সে পেছন থেকে সিংকে জড়িয়ে ধরে পিঠে চুমা দিতে শুরু করে। সিং কোনো রকম দাংকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এতে দাং বেশ অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি আমাকে পছন্দ করো না? সিং রাগ করে বলে, শরীফের ঘরে শরীফা তোরে কেন পছন্দ করতে যাব আমি? তুই এখনই আমার দোকান থেকে বাইর হ। দাং আপসেট হয়ে বলে, প্যাচ তো বলেছিল তুমি একজন গিয়ে, এজন্যই তো আমি তোমার কাছে এসেছিলাম। প্যাচের এই দুষ্টুমির কথা শুনে সিং রাগে গজগজ করতে থাকে আর ভাবে এই বজ্জাত মেয়েকে শিক্ষা দিতেই হবে। এই জন্য সে প্যাচের অফিসের সামনে গিয়ে তাকে বাইরে ডাকে। প্যাচ বাইরে আসতেই সিং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর দুষ্টামি করে বলতে থাকে, জান, তোমাকে আমি কত ভালোবাসি, তোমার সাথে আমি বাঁশ ছাড়ে গিয়েও বাস করতে পারি। প্যাচ তো পুরোই হকচকিয়ে যায়। ভরা মানুষের মাঝে সিং এটা কি করছে? সবাই তাকিয়ে দেখছে, কি না কি ভাবছে সবাই। এর মধ্যে আবার প্যাচের দাদি এবং বাবা মা গ্রাম থেকে সেখানে বেড়াতে চলে আসে। এই দৃশ্য দেখে দাদি চিল্লিয়ে বলে, এসব কি হচ্ছে? প্যাচ, এই হারামজাদাটা কি তোর বয়ফ্রেন্ড? দাদিকে দেখে প্যাচ আর সিং দুজনের চক্ষুই চড়ক গাছ হয়ে যায়। তারা শুধু বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। তিনজন মিলে প্যাচ আর সিংকে জেরা করা শুরু করে। তারা কিছুতেই ওনাদের বোঝাতে পারে না তারা আসলে ফাজলামো করছিল। শেষে ওনারা প্যাচকে বাসায় নিয়ে যায়, তারপর সিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু প্যাচ কিছুই বলে না। তাই ওনারা প্যাচের কলিগ মানে সেই বদমহিলাকে গিয়ে প্যাচ আর সিংয়ের মাঝে কোনো রিলেশন আছে কিনা তা জিজ্ঞাসা করে। মহিলা রসিয়ে রসিয়ে সত্য মিথ্যা মিশিয়ে অনেক কথা বলে দেয়। এসব শুনে ওনারা সিংয়ের দোকানে যায়। ওনারা যাওয়ার আগেই সিং ফুলের অর্ডার নিয়ে বেরিয়ে গিয়েছিল, তবে সিংয়ের বাবা তখন দোকানেই ছিল। ওনারা সিংয়ের বাবাকে গতদিন সিং আর প্যাচের জড়িয়ে ধরে থাকার ঘটনাটা জানান। এটা শুনে সিংয়ের বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়। যেহেতু দুজনের পরিবারই চেষ্টায় ছিল যেভাবেই হোক ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে, তাই সবাই ধরেই নেয় ওরা রিলেশনে আছে, তাই ওনারা বিয়ে দিতেও রাজি হয়ে যায়। কিন্তু ওনারা আর জানবেই বা কিভাবে মিয়া বিবি তো রাজি নই, কাজী রেখে আর কি বা লাভ হবে। যাই হোক, বাসায় ফিরে দাদি প্যাচের সাথে কথার ছলে জিজ্ঞাসা করে সে সিংকে ভালোবাসে কিনা। প্যাচ জানায় তারা শুধু কাজের সোর্সে একে অপরের সাথে পরিচিত, এর বাইরে তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। তবুও দাদি প্যাচকে বোঝানোর চেষ্টা করে তার বয়স 30 ছুঁয়েছে, একদিন তার বন্ধুরা হারিয়ে যাবে, চাকরিও হারিয়ে যাবে, তখন সে কাকে আঁকড়ে ধরে বাঁচবে? তাই প্যাচের উচিত পারফেক্ট কাউকে বেছে নেয়া। প্যাচকে বোঝাতে বোঝাতে দাদি ঘুমিয়ে পড়ে, তবুও প্যাচের মাথায় কোনো কথাই ঢোকে না। দাদিকে ঘুমিয়ে পড়তে দেখে সে হাঁপ ছেড়ে বাঁচে যে এখন আর বকবকানি সহ্য করতে হবে না। পরের দিন অফিসে গেলে বস প্যাচকে নির্দেশ দেয় সে যেন সিংকে নিয়ে থাপানার স্টুডিওতে যায় আর ফটোগ্রাফার থাপানার ইন্টারভিউ নেয়। গতকালের ঘটনার পরে অনিচ্ছা সত্ত্বেও প্যাচ সিংকে নিয়ে থাপানার স্টুডিওতে যায়। স্টুডিওতে গিয়ে প্যাচ সিংয়ের ভাগ্নি তিংকে থাপানার সাথে দেখতে পায়। এতে সে বিচলিত হয়ে সিংকে ব্যাপারটা জানায়, কারণ থাপান একজন প্লেবয় টাইপের ছেলে, সে শুধু মেয়েদের নিয়ে খেলতে পছন্দ করে। অথচ তিং থাপানার ফাঁদে পড়েছে শুনে সিংও খুব চিন্তিত হয়ে পড়ে। পরের দিন সে সরাসরি তিংকে থাপানার ব্যাপারে সাবধান করে দেয়, যদিও তিং সিংয়ের কথাকে তেমন একটা গুরুত্ব দেয় না। এতে সিং আরও বিচলিত হয়ে পড়ে। তিং বাড়ি থেকে বেরিয়ে একটা দোকানে কিছু কিনতে যায়। দোকানে গিয়ে দেখে পিয়াক আগে থেকে সেখানে দাঁড়িয়ে এসেছে। পিয়াক একটা চকলেট কিনতে এসেছিল, কিন্তু তার কাছে খুচরো টাকা নেই। তাই তিং পিয়াকের চকলেটের দামটা দিয়ে দেয়। পিয়াকের ইচ্ছে করছিল না তিংয়ের কাছ থেকে দাম নিতে, কারণ তিং থাপানার সাথে ডেট করেছে, এটা সে জেনে গিয়েছে। আসলে পিয়াক তিংকে খুবই পছন্দ করত, তাই সে তিংয়ের ওপরে আপসেট। তবুও নিজের মনের ক্ষোভ চেপে রেখে পিয়াক তিংয়ের সাথে খুবই হাসি খুশি আচরণ করে। কিন্তু একটু পরেই পিয়াকের মুখটা আবারও বিমর্ষ হয়ে যায়, কারণ থাপানার ফোন পেয়ে তিং সাথে সাথেই বেরিয়ে যায়। তখনই আবার নুয়ানের ফোন আসে পিয়াকের কাছে। নুয়ান পিয়াকে নিয়ে ফুলের বুকি ডেলিভারি দিতে যায়। ফেরার পথে তারা থাপানার তিংকে দেখতে পায়। ওরা দুজন হাত ধরাধরি করে খুবই আনন্দের সাথে রাস্তা পার হচ্ছিল। এই দৃশ্য দেখে পিয়াকের মনের মধ্যে সুনামি শুরু হয়ে যায়। নুয়ান কাঁধে হাত রেখে পিয়াককে সান্ত্বনা দেয়। দোকানে ফিরে এসে পিয়াক এবং নুয়ান সিংকে জানিয়ে দেয় তারা তিং আর থাপানাকে একসাথে দেখেছে। এটা শুনে সিং আরো বেশি বিচলিত হয়ে পড়ে, কারণ সে সাবধান করার সত্ত্বেও তিং তার কথা শুনছে না। বাচ্চা মেয়েটা যে কি বিপদে পড়তে যাচ্ছে সে নিজেও জানে না। আচ্ছা দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, মানুষ জেনে শুনে সবসময় ভুল মানুষের প্রেমেই কেন পড়ে? যাই হোক, পরের দিন তিং দোকানে সিংয়ের সাথে দেখা করতে আসলে গত রাতের ঘটনার ব্যাপারে সিং তিংকে বকাঝকা করে,
কিন্তু তিং মামার কোনো কথাতেই গুরুত্ব দেয় না। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমার জীবন আমার মতো করেই কাটাতে দিন, আপনারা তো চিন্তা করার দরকার নেই। এটা বলে তিং দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন সিং তিংকে নির্দেশ দেয় সে যেন গাড়ির চাবিটা রেখে যায়। তিং বিরক্ত হয়ে গাড়ির চাবি রেখেই রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। বাইরে তার পিয়াকের সাথে দেখা হয়। পিয়াক তাকে ফলো করে মামার কাছে বিচার দিয়েছে, এজন্য সে পিয়াকের সাথেও রাগারাগি করে। পিয়াককে স্পষ্ট জানিয়ে দেয় সে যেন তাকে একদমই ফলো না করে, এরপর সেখান থেকে চলে যায়। এদিকে প্যাচ আবারও থাপানা স্টুডিওতে যায় তার ইন্টারভিউ নিতে। সেখানে গিয়ে জানতে পারে তিং এতক্ষণ থাপানার সাথেই ছিল। আপাতত সে পাশের কফি শপে বসে থাপানার জন্য অপেক্ষা করছে। এটা শুনে প্যাচ সিংকে ব্যাপারটা জানিয়ে দেয়। সিং সাথে সাথেই পিয়াককে নিয়ে স্টুডিওর সামনে চলে আসে। পিয়াক কফি শপে গিয়ে তিংকে সামলায়। সিং ততক্ষণে থাপানার কাছে গিয়ে তাকে বোঝায় তিং এখনো বাচ্চা মেয়ে, তার ভালো মন্দ বোঝার ক্ষমতা এখনো হয়নি, তাই থাপানা যেন ওর কোনো ক্ষতি না করে। কিন্তু থাপানা উল্টো বলে সে তিংকে কোনো কিছুতেই জোর করে না, তিংই যে তার কাছে আসে। তাই সিং যেন নিজের ভাগ্নিকে আগে সামলায়। মুরগি নিজেই যদি শেয়ালের কাছে এসে ধরা দেয়, তাহলে শেয়াল তো সেই সুযোগের ব্যবহার করবেই। থাপানার মুখে উল্টাপাল্টা কথা শুনে সিং রেগে যায়, কিন্তু প্যাচ তাকে সামলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। কফি শপের সামনে এসে তারা দেখে পিয়াক তিংকে নিয়ে ততক্ষণে চলে গিয়েছে, যাতে তিংকে সিংয়ের কাছে বকা খাওয়া না লাগে। বাড়ি ফিরে রাতে প্যাচ সিংকে ফোন দিয়ে বলে ইন্টারভিউ নেবার সময় সে থাপানাকে তার হোম টাউনের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, কিন্তু এতে থাপানা খুবই অস্বস্তি বোধ করছিল। তাই হতে পারে থাপানার হোম টাউনে তার কোনো ইতিহাস লুকিয়ে আছে। তাই তারা যদি থাপানার হোম টাউনে গিয়ে তার কোনো গোপন সত্যি জেনে যায়, তাহলে সেটা তিংয়ের সামনে তুলে ধরে তিংকে থাপানার কাছ থেকে আলাদা করা যাবে। প্যাচের কথা শুনে সিং খুব খুশি হয়। ফোন রাখার পর সিং তার কুকুর কুকিজকে বলে মেয়েটাকে যতটা খারাপ ভাবছিলাম সে কিন্তু ততটা খারাপ না। এটা বলে সিং আপন মনেই হাসতে থাকে। পরের দিন প্যাচ অফিসে গিয়ে দেখে ডাউ তার জন্য অপেক্ষা করছে। ডাউ প্যাচকে দেখা মাত্রই বলে সে যেন সাথুর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ডাউয়ের এখনো সন্দেহ প্যাচ আর সাথুর মাঝে কোনো চক্কর আছে, কারণ বিয়ের আগে একবার সাথু ডাউয়ের সামনে স্বীকার করেছিল সে প্যাচকে পছন্দ করে, আর এটা নিয়ে দুজনের মাঝে ঝামেলাও হয়েছিল। সেই কথাটা ডাউ আজও মনে করে রেখেছে। প্যাচ ডাউকে বোঝানোর চেষ্টা করে সে আর সাথু শুধুই বন্ধু, তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই, কিন্তু ডাউ কিছুতেই সেটা বিশ্বাস করতে চায় না। সে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখনই আবার প্যাচের সহকর্মী সেই বদমহিলা সেখানে চলে আসে আর ডাউয়ের মনের আগুনকে আরো উস্কে দিতে শুরু করে। ডাউ এক পর্যায়ে রেগে মহিলাকে থাপ্পড় মেরে দেয়। মহিলাও ডাউয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে চুলাচুলি শুরু হয়ে যায়। শেষে প্যাচ আর দাং মিলে কোনো রকমে তাদেরকে সামলায়। তারপরে প্যাচ ডাউকে বলে সে যেন চিন্তা না করে, প্যাচ আর সাথুর সাথে কোনো যোগাযোগ রাখবে না। এটা শুনে ডাউ অফিস থেকে বেরিয়ে যায়। প্যাচও একটু হাঁপ ছেড়ে বাঁচে। কিছুক্ষণ পর হঠাৎই আবার সাথু অফিসে চলে আসে। সে এসে প্যাচকে বাইরে খেতে যাবার জন্য বলে, কিন্তু প্যাচ সাথুকে এড়িয়ে যাবার চেষ্টা করছিল। তাই সাথু প্যাচের হাত ধরে জিজ্ঞাসা করে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? তখনই আবারও ডাউ অফিসে চলে আসে এবং হাত ধরার এই দৃশ্যটা দেখে ফেলে। সে আবারও তাদের ভুল বোঝে এবং প্যাচকে অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করে। সাথু প্যাচের পক্ষে ডিফেন্ড করতে গেলে সাথু আর ডাউয়ের মাঝে ভয়ানক ঝামেলা শুরু হয়ে যায়। এসব দেখে প্যাচ খুবই আপসেট হয়ে বাইরে বেরিয়ে আসে। সে বাইরে এসে দেখে কুকিজ তার গাড়ি টায়ারে আবারও পেশাব করার প্রস্তুতি নিচ্ছে। সে কুকিজকে বারণ করে দেয় সে যেন তার গাড়িতে পেশাব না করে। এ সময় সিংও সেখানে চলে আসে। সে প্যাচকে আপসেট দেখে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। প্যাচ জানায় তার কিচ্ছু ভালো লাগছে না, সে এই শহর থেকে দূরে কোথাও যেতে চায়। এটা শুনে সিং তাকে অফার দেয় তারা প্যাচের হোম টাউনে ঘুরতে যাবে। এতে প্যাচ শহর থেকে দূরে যেতে পারবে, আবার থাপানের হোম টাউনও প্যাচের হোম টাউনের কাছাকাছি, তাই তার ব্যাপারেও খোঁজ খবর নিতে পারবে। এটা শুনে প্যাচও রাজি হয়ে যায়। দুজনে বেরিয়ে পড়ে লং ড্রাইভে। হোম টাউনে পৌঁছে প্যাচ বলে সে সিংকে তার বাড়িতে নিয়ে যাবে না, এতে পরিবারের লোকজন আবারও তাদের নিয়ে আকাশ পাতাল ভাবা শুরু করে দেবে। তাই তারা রাতটা থাকার জন্য রুম খুঁজতে শুরু করে, কিন্তু দুটো রুম নিতে গেলে অনেক বেশি খরচ হয়ে যাবে, তাই তারা একটা রুম ভাড়া নেয়। কিন্তু সমস্যা হয়ে যায় শোবার সময়। একটা বেড, এর মধ্যে আবার কুকিজ নিজের জন্য একটা সাইড দখল করে নিয়েছে। তাই প্যাচ চিন্তায় পড়ে যায় সে এখন শোবে কোথায়। তখন সিং বলে এক পাশে সে শোবে, আরেক পাশে প্যাচ শোবে, আর মাঝখানে শোবে কুকিজ। এতে প্যাচ রাজি হয়ে যায় এবং কুকিজকে নিয়ে শুয়ে পড়ে। এদিকে সিং তখন গোসল করতে যায়। গোসলের আগে সে নুয়ানকে ফোন দিয়ে জানিয়ে রাখে সে প্যাচকে নিয়ে শহরের বাইরে এসেছে। নুয়ান সিংকে মজা করে বলে বাহ, বিয়ের আগেই হানিমুনে চলে গেলে। সিং মুচকি হেসে ফোনটা কেটে দেয়। তারপর গোসল দিয়ে সেও একপাশে গিয়ে শুয়ে পড়ে। সকালে যখন ঘুম ভাঙে দুজনই একসাথে চোখ খুলে দেখে কুকিজ মাঝখান থেকে সরে গেছে আর সিং প্যাচকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনে চিৎকার দিয়ে সরে যায়। সিং ক্ষমা চেয়ে বলে সে কুকিজ ভেবে প্যাচকে জড়িয়ে ধরে শুয়েছিল।
এরপর সিং খাবার নিতে বাইরে গাড়ির কাছে যায়। গাড়িতে খাবার রাখা ছিল। এদিকে বাইরে রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ প্যাচের সিন নামের এক বন্ধু প্যাচের গাড়িটা পার্ক করা অবস্থায় দেখতে পায়। এমনকি সে গাড়ি থেকে সিংকেও কিছু নিয়ে যেতে দেখতে পায়। এটা দেখে সে হতভম্ব হয়ে যায়, কারণ একে তো সে প্যাচকে পছন্দ করত, তার উপর আবার প্যাচ অন্য ছেলের সাথে রাত কাটাচ্ছে। সিন সাথে সাথেই প্যাচের বাড়ির লোকদের ফোন করে ডাকে, তারপর গেস্ট হাউসে গিয়ে কড়া নাড়ে, আর তখনই সিং দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই প্যাচ এবং সিং হতভম্ব হয়ে যায়। দাদি, বাবা মা সহ পুরো ফ্যামিলি একসাথে রুমে ঢুকে পড়ে। সবাই নিজেদের সন্দেহের তীর প্যাচের দিকে ছুটতে শুরু করে। প্যাচ আর সিং কিছুতেই বোঝাতে পারছিল না তারা উল্টাপাল্টা কিছু করেনি এখানে, কিন্তু নিজের চোখকে তারা অবিশ্বাস করবেই বা কিভাবে। শেষে বিরক্ত হয়ে প্যাচ বলে, হ্যাঁ, আমাদের রিলেশন আছে, আমরা ডেট করছি, এবার তোমরা খুশি তো? প্যাচের কথা শুনে সিংয়ের মুখটা হা হয়ে যায়। বারে সবাই খুশি হয়ে বেরিয়ে যায়, আর সিনের কথাটা নাই বা বললাম, তার তো দুনিয়া ওলটপালট হয়ে যায়। বাবা মার দাদি দুজনকে বলে বাড়ি থাকতে তাদের আর এভাবে লিটনের ফ্ল্যাটে চুপি চুপি সময় কাটানোর প্রয়োজন নেই, তারা যেন বাড়িতে ফিরে আসে, এটা বলে ওনারাও চলে যান। এদিকে ব্যাংককে সাথু ব্যাগ গুছিয়ে সিংদের বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ গতরাতে তার আর ডাউয়ের মাঝে প্রচণ্ড মারামারি হয়েছে। এতে দুজনেরই আঘাত লাগে। ডাউ সাথুকে স্পষ্ট জানিয়ে দেয় সে যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। সাথুও এই অসুস্থ সম্পর্ক থেকে মুক্তি পেতে চাইছিল, তাই সকাল হতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। যাই হোক, অন্যদিকে প্যাচ আর সিংও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্যাচ জানায় গ্রামে তারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, এখানে তার কোনো স্বাধীনতা ছিল না, তাই সে পরিবারের থেকে আলাদা হয়ে ব্যাংককে থাকে। তারা বাড়ি পৌঁছে দেখে এই সময়টুকুর মধ্যেই প্যাচের বাড়ির লোক অনেক রকম খাবারের আইটেম বানিয়ে ফেলেছে। খাবার সময় প্যাচ এবং সিং তাদের এখানে আসার উদ্দেশ্যটা সবাইকে খুলে বলে। তারা থাপানার ব্যাপারে জিজ্ঞাসা করতেই সবাই নামটা চিনে ফেলে। দাদি জানায় থাপানা 1 নম্বরের লুচ্চা একটা ছেলে। সে গ্রামের একটি মেয়েকে প্রেগনেন্ট করে শহরে পালিয়েছে। সেই মেয়েটির পরিবার গ্রামে বেশ প্রভাবশালী। তারা এখনও থাপানাকে খুঁজছে, তাকে পেলেই কেটে টুকরো টুকরো করে ফেলবে। দাদি তাদেরকে থাপানার বাবা মায়ের রেস্টুরেন্টের অ্যাড্রেস দেয়। তারা অ্যাড্রেস অনুযায়ী রেস্টুরেন্টে পৌঁছায়। থাপানার বাবা মা নিজেরাই রেস্টুরেন্টের সবকিছু দেখাশোনা করে। তাদের কাছে জানা যায় প্রেগন্যান্সির ঘটনার পর থেকে থাপানার সাথে আর তাদের কোনো যোগাযোগ নেই। সিং আর প্যাচ সিদ্ধান্ত নেয় তারা ভিকটিম মেয়েটার সাথে দেখা করবে, তবে মেয়েটার কাছে পৌঁছাতে তাদের সিনের সাহায্য লাগবে। কিন্তু সকালে যা ঘটেছে তাতে সিন খুব আপসেট হয়েছে, তাই সে তাদের সাহায্য করবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। এই জন্য প্যাচ দাদির সাহায্য নেয়। দাদি সিনের কাছে গিয়ে তাকে বোঝাতে শুরু করে। ততক্ষণে প্যাচও সিনকে নিয়ে সিনের বাড়ি পৌঁছে যায়। সিন তাদের ওপর রেগে ছিল। প্যাচ তাকে বোঝায় তারা শুধু থাপানার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এখানে এসেছে, কেউ যাতে জানতে না পারে এজন্য তারা রুম ভাড়া নিয়েছিল, আর এখানে রুম ভাড়া অনেক বেশি, এজন্য তারা বাধ্য হয়ে একটা রুমেই দুজন থেকেছিল। এছাড়া তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। এটা শুনে সিনের বুক থেকে পাথরটা নেমে যায়। সে ভিকটিম মেয়েটার সাথে তাদের দেখা করানোর ব্যবস্থা করে। অন্যদিকে সিং শহরে না থাকার সুযোগে তিং আবারও থাপানার সাথে ডেটে বের হয়। থাপানা কথার ছলে তিংকে তার ফ্ল্যাটে নিয়ে যায়। তাদেরকে ফলো করে পিয়াকো সেখানে পৌঁছে যায়, কিন্তু পিয়াকের কাছে চাবি না থাকায় দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দেয় না। পিয়াক অস্থির হয়ে যায়, না জানি থাপানা আজই তিংয়ের কোনো ক্ষতি করে দেয়। এদিকে কিছুক্ষণের মধ্যেই সিন সেই ভিকটিম মেয়েটাকে প্যাচ আর সিংয়ের কাছে নিয়ে আসে। থাপানার অবৈধ বাচ্চাটা এখন 3 থেকে 4 বছরের হয়ে গেছে। মেয়েটাও বাচ্চাটাকে নিয়ে আসে। তারা মেয়েটাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তার কাছে সাহায্য চায়। মেয়েটাও তাদের সাহায্য করতে সম্মত হয়। সিংয়ের কাছে থাপানার রানিং ফোন নম্বর নিয়ে মেয়েটি থাপানাকে ফোন করে এবং তিংয়ের সাথে খারাপ কিছু করতে বারণ করে, কিন্তু থাপানা উল্টো মেয়েটাকে তাচ্ছিল্য করে বলে, চিন্তা করো না, তিংকে আমি তোমার মতো প্রেগনেন্ট করব না। এটা বলে সে ফোনটা কেটে দেয়। যদিও তারা থাপানার কথাগুলো ফোনে রেকর্ড করে রাখে। থাপানা বাথরুম থেকে গোসল করে বের হয়ে দেখে তিং তার ঘর থেকে একটা কানের দুল খুঁজে পেয়েছে। তিং সন্দেহজনকভাবে থাপানাকে জিজ্ঞাসা করে তার ঘরে মেয়েদের কানের দুল কোথা থেকে এলো, তার কি সত্যি আর অন্য কোনো মেয়েদের সাথে সম্পর্ক আছে? থাপানা তিংকে সামলাতে আবেগঘন কথাবার্তা শুরু করে যে সে এতদিন ধরে বিভিন্ন রিলেশনে জড়িয়েছে, কারণ সে এতদিন পারফেক্ট কাউকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু তিংকে পাওয়ার পরে তার জীবন পরিপূর্ণ হয়ে গেছে। এখন তিংই তার সব। থাপানার মন ভোলানো কথাবার্তা শুনে তিং পুরোপুরি ডুবে যায়। সেই সুযোগে থাপানা তিংকে কিস করার জন্য এগিয়ে আসে। ভাগ্যক্রমে ঠিক একই সময়ে তিংয়ের ফোনে একটা কল আসে। কলটা সেই ভিকটিম মেয়েটি করেছিল, কারণ থাপানাকে ফোন দিয়ে কাজ না হওয়ায় মেয়েটি তিংকে সব সত্যি জানিয়ে দিয়ে তাকে এই ভুল পথ থেকে সরিয়ে দিতে চাইছিল। তিং কল রিসিভ করলে মেয়েটি তাকে থাপানার সব ইতিহাস জানিয়ে দেয়।
তিং প্রচণ্ড আপসেট হয়ে পড়ে। সে থাপানাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বের হয়ে যাবার চেষ্টা করে, কিন্তু থাপানা তাকে ধরে জোর জবরদস্তি শুরু করে। ঠিক এই সময় তিংকে বাঁচাতে পিয়াক বাইরে থেকে ফায়ার অ্যালার্মে ঘুষি মেরে অ্যালার্ম ভেঙে দেয়। এতে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে থাপানার নজর অন্যদিকে ঘুরে যায়। সেই সুযোগে তিং থাপানার বিশেষ জায়গায় লাথি মেরে তার ফ্ল্যাট থেকে পালিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে পিয়াক তার জন্য অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে কাঁদতে কাঁদতে পিয়াককে বলে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। পিয়াক তিংকে ফিরিয়ে নিয়ে যায়। পুরো রাস্তা তিং পিয়াককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পিয়াক তিংকে দোকানে নিয়ে আসে। তিং একটু স্বাভাবিক হলে পিয়াক তার জন্য খাবার নিয়ে আসে। খাবার দিতে গেলে তিং দেখতে পায় ফায়ার অ্যালার্ম ভেঙে গিয়ে পিয়াকের হাতে চোট লেগেছে। তিং খুব মমতার সাথে পিয়াকের হাতে ব্যান্ডেজ করে দেয়। নুয়ান ততক্ষণে সিংকে ফোনে জানিয়ে দেয় তিং এখন সহি সালামতে ফিরে এসেছে। এটা শুনে সিং আর প্যাচ দুজনই খুশি হয়। অবশেষে তারা তিংকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পেরেছে। সকালে প্যাচ আর সিং সবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথের মধ্যে সিংয়ের বাবার ফোন আসে। বাবা জানায় ডাউ বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি। গতরাতে সে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। সিং আর প্যাচ দ্রুত হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে দেখে তেমন গুরুতর কিছু ঘটেনি। বাচ্চার জ্বর এসেছিল, তাই ডাউ তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। পথে হার্ট ব্রেক চাপায় স্টিয়ারিংকে মাথা ঠুকে ডাউয়ের সামান্য চোট লেগেছে। তাছাড়া বাচ্চার কিছু হয়নি, বাচ্চা একদম সুস্থ। তারা সাথুকে খবরটা জানানোর জন্য ফোন করে, কিন্তু সাথু তাদের ফোন ধরছিল না। শেষে বাধ্য হয়ে প্যাচ সাথুকে ফোন দিতেই সে ফোনটা রিসিভ করে। প্যাচ সাথুকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানালে সে দ্রুত হাসপাতালে রওনা দেয়। এরপর বাবাকে নিয়ে সিং বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরলে তিং সিংকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং খারাপ ব্যবহার করার জন্য মামার কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পরে সিংয়ের বড় ভাই, ভাবি এবং বাচ্চারা ভ্যাকেশন শেষ করে বাড়িতে ফিরে আসে। সিংয়ের ভাই কাউবিন ডাউয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে সিংকে বকাঝকা করে। কাউবিন ডাউ আর সাথুর সম্পর্কের ঝামেলার জন্য সিংকেই দায়ী করে, কারণ সিং সব জেনে শুনেও চুপ করে আছে, তাদের সমস্যার সমাধান করার কোনো পদক্ষেপ নিচ্ছে না। পেছন থেকে তাদের কথাবার্তা তাদের বাবা শুনে ফেলে, আর এই ধাক্কাটা নিতে না পেরে ওনার মিনি হার্ট অ্যাটাক হয়ে যায়। দুই ভাই মিলে কোনো রকম ঔষধ দিয়ে বাবাকে সামলে নেয়। এ সমস্ত ঘটনার কারণে সিংয়ের মন খুব আপসেট হয়ে যায়। এজন্য সে কথা বলার জন্য প্যাচকে ফোন দেয়। প্যাচ সিংয়ের মুড অফ দেখে তাকে নিজের ফ্ল্যাটে ইনভাইট করে দেয়, যাতে একসাথে আড্ডা দিয়ে সিংয়ের মন ভালো করা যায়। কিন্তু ইনভাইট করার পর আবার প্যাচের একটু অনুশোচনাও হয়, খামোখা আমি সিংকে ডাকলামই বা কেন, এর তো কোনো প্রয়োজনই ছিল না। যাই হোক, একটু পরেই সিং প্যাচের ফ্ল্যাটে পৌঁছে যায়। দুজন অনেকক্ষণ ধরে গল্প করে। সিং তার বাবার অতীতের একটা গল্প শোনায়। আজ থেকে প্রায় 10 বছর আগে তিংয়ের মা সংসার করবে না বলে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে, কিন্তু বাবা জামাইকে ফোন দিয়ে ডেকে এনে মেয়েকে তার হাতে আবারও তুলে দেয়। সেই সাথে মেয়ের সাথে খুব খারাপ ব্যবহারও করেন। সংসার ভেঙে চলে আসাটাকে তিনি পছন্দ করতেন না। যাই হোক, ফেরার পথে রাস্তায় তিংয়ের বাবা মা দুজনই মারা যান। যদিও তিং বাড়িতে থাকায় সে বেঁচে যায়। আর এই ঘটনায় বাবা প্রচণ্ড ভেঙে পড়েন। উনি নিজেকে মেয়ে জামাইয়ের মৃত্যুর জন্য দায়ী ভাবতে থাকেন। তাই বাবা এখনও সাংসারিক ঝামেলাকে ভয় পান। তিনি পরিবারের সবাইকে আগলে রাখতে চান। এজন্যই ডাউ আর সাথুর ঝামেলার ব্যাপারটা বাবা সহ্য করতে পারছেন না। প্যাচ সিংয়ের হাতে হাত রেখে তাকে ভরসা দেয়, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর সিং খাবার আনতে বাইরে যায়। খাবার এনে দেখে প্যাচ সোফায় ঘুমিয়ে পড়েছে। সিং তার গায়ে একটা কম্বল দিয়ে দেয়, কিন্তু পরক্ষণেই ভাবে প্যাচ যদি এত উল্টাপাল্টা ভেবে নেয়, তাই সে আবারও কম্বল তুলে নেয়। সে এসি অফ করে দেয়, কিন্তু এতে গরম লাগছিল, তাই সে আবারও এসিটা অন করে দেয়। সিং একদম কনফিউজড হয়ে যায়, সে এখন কি করবে। শেষে সে বাধ্য হয়ে কম্বলটা প্যাচের গায়ে জড়িয়ে দেয়। আর ঠিক তখনই দাং প্যাচের ফ্ল্যাটে চলে আসে। দুজনকে এই অবস্থায় দেখে সে ধরেই নেয় এরা সত্যিই প্রেম করছে। খুশিতে দাং বেরিয়ে গিয়ে খবরটা ফোনে অফিসের বসকেও জানিয়ে দেয়। কিছুক্ষণ পরে প্যাচের ঘুম ভাঙলে দুজন খুব আনন্দের সাথে খাবার খায়। এরপর প্যাচের খাটনি কমাতে সিং নিজেই প্যাচের কিচেনের সব নোংরা প্লেট পরিষ্কার করে। প্যাচের কাছ থেকে বিদায় নিয়ে দোকানে ফিরে যায়। দোকানে গিয়ে সিং প্যাচকে জানিয়ে দেয় সে ঠিকঠাকভাবে পৌঁছেছে। এরপর কি মনে করে যাই হোক, সিং একটা ফ্লাওয়ার রিং বানাতে বসে যায়। পরের দিন সকালে সাথু আর ডাউ বাবার সাথে দেখা করতে বাড়ি আসে। বাবা সাথুকে বলে তার আর ডাউয়ের মাঝে যত সমস্যা আছে তারা যেন দ্রুতই ঠিক করে নেয়।
এদিকে প্যাচ অফিসে গিয়ে পড়ে যায় মহা মুসিবতে। দাঙের কল্যাণে পুরো অফিসে লোটে গিয়েছে যে প্যাচ আর সিং একসাথে রাত কাটিয়েছে, খুব শীঘ্রই তাদের বিয়ে। সবাই প্যাচকে অভিনন্দন জানাতে শুরু করে, কেউ কেউ তো তাকে নিয়ে মজাও করে। বিশেষ করে সে বদমহিলা তো প্যাচকে খোঁচা দিতে এক বিন্দুও ছাড় দেয় না। প্যাচ খুবই বিব্রত বোধ করে, কিন্তু তার কি বা করার? সে বলেও তো কাউকে আর বিশ্বাস করাতে পারবে না তাদের মধ্যে কোনো রিলেশন নেই। তাই সে দাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিংও আরেক বেকায়দায় পড়ে যায়। সে রাতে যে ফ্লাওয়ার রিংটা বানিয়ে রেখেছিল সেটা নুয়ান হঠাৎ পেয়ে যায়। নুয়ান রিংটা দেখেই ধরে নেয় এটা সিং নিশ্চয়ই প্যাচের জন্যই বানিয়েছে। কিন্তু সিং কিছুতেই স্বীকার খায় না। সে বরাবরের মতো একই কথা বলে, এসব রিলেশনে আমার কোনো আগ্রহ নেই, সিঙ্গেল লাইফই বেস্ট। সিং এর কথা নুয়ান একটুও বিশ্বাস করে না। সে খুশি হয়ে রিংটা আবারও জায়গা মতো রেখে দেয়। কিছুক্ষণ পরে প্যাচ এসে সিং এর দোকানে উপস্থিত হয়। সে অফিসিয়াল কাজে সিং এর কাছে এসেছিল। তারা যখন কথা বলছিল, নুয়ান তখন আচমকা সেই রিংটা এনে প্যাচকে দেখায় আর বলে সিং এটা রাত জেগে তার জন্য বানিয়েছে। সিং খুব অস্বস্তিতে পড়ে যায়। সে যা তা বলে বোঝানোর চেষ্টা করে যে সে এমনি এমনি রিংটা বানিয়েছে। প্যাচ সন্দেহজনক দৃষ্টিতে সিং এর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি সত্যি আমাকে লাইন মারা ট্রাই করছো না তো? সিং প্যাচের কথা হেসে উড়িয়ে দিয়ে বলে, একদমই না, তুমি মোটেও আমার টাইপের মেয়ে না। বরং তুমি যদি আমাকে লাইন মারতে চাও তাহলে বলতে পারো। প্যাচও একইভাবে উত্তর দেয়, সিং তার টাইপের ছেলে না, তাই তার সাথে রিলেশনে যাওয়ার প্রশ্নই আসে না। দুজনে এভাবেই কোনো রকমে নিজেদের আবেগকে লুকিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্যাচ চলে যাওয়ার পরে সিং খেয়াল করে ফ্লাওয়ার রিংটা কোথাও নেই। সে রিংটা খুঁজতে শুরু করে। অন্যদিকে প্যাচও বাসায় ফিরে ব্যাগে পাওয়ার ব্যাংক খুঁজতে গিয়ে দেখে ফ্লাওয়ার রিংটা তার ব্যাগের ভেতরে। প্যাচ রিংটা দেখে খুবই অবাক হয়। সে মনে করার চেষ্টা করে সে রিংটা নিয়েছিল কিনা, কিন্তু সে শিওর সে রিংটা ব্যাগে রাখেনি। তাহলে ব্যাগে রিং কোথা থেকে আসলো? প্যাচ ভাবে হয়তো সিং মনের কথা বলতে না পেরে তার ব্যাগের ভেতরে রিংটা ঢুকিয়ে দিয়েছে। এদিকে সিংকে হন্য হয়ে রিংটা খুঁজতে দেখে নুয়ান খুব মজা পায়। সে শুধু মুচকি মুচকি হাসতে থাকে। আসলে এই দুষ্টুমিটা সেই করেছে। নুয়ান সুযোগ বুঝে প্যাচের ব্যাগে রিংটা ঢুকিয়ে দিয়েছিল। নুয়ান সিংকে বোঝায় প্যাচ হয়তো তাকে পছন্দ করে, তাই যাবার আগে সে রিংটা নিয়ে গেছে। এটা শুনে সিংও প্যাচের মতো ভাবনায় পড়ে যায়। এদিকে থাপানা তিংয়ের কাছে ধরা খেয়ে এখন আরেক মেয়েকে পটানোর চেষ্টা করছিল। মেয়েটির নাম প্রেম, কিন্তু মেয়েটি তাকে পাত্তা না দিয়ে সিংয়ের বড় ভাই কাউবিনের গাড়িতে উঠে পড়ে। কাউবিন এই মেয়ের সাথে পরকীয়া চালাচ্ছিল। থাপানা তখনও কাউবিনকে চিনত না, তবে তার কাউবিনকে বেশ সন্দেহ হচ্ছিল যে তাকে সে কোথাও দেখেছে। যাই হোক, থাপানা আবারও তিংয়ের পেছনে লাগার সিদ্ধান্ত নেয়। তাই সে পরের দিন সকালে তিংয়ের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং তার কাছে ক্ষমা চায়। তিংয়ের সাথে পিয়াকো ছিল। সে থাপানাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিংকে নিয়ে কলেজে চলে যায়। কলেজে গিয়েও থাপানা তার পিছু ছাড়ে না। লকার রুমে এসেও সে তিংকে বিরক্ত করতে শুরু করে। তিংয়ের মন ভোলানোর জন্য সে তিংকে তার ফেভারিট চকলেট দেয় এবং চলে যায়। এতে তিংয়ের থাপানার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। তিংয়ের হাতে থাপানার দেয়া চকলেট দেখে পিয়াক সেটা পায়ের নিচে ফেলে লাথ্থাতে শুরু করে, কিন্তু উল্টো তিংই পিয়াকের ওপর খেপে যায় এবং চকলেট তুলে নিয়ে চলে যায়। পরের দিনও থাপানা তিংকে মেসেজ এবং নিজের ফটো পাঠিয়ে বলে সে কলেজের সামনে তার জন্য অপেক্ষা করছে। এবার আর তিং নিজের আবেগ সামলে রাখতে পারে না। সে থাপানার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পিয়াক তাকে আটকানোর চেষ্টা করে। তাই সে পিয়াকের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। এসব দেখে নুয়ান সাথে সাথেই সিংকে ফোন করে সব জানিয়ে দেয়। সিং তখন পাঁচের সাথে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। খবর শুনে দুজনই দ্রুত ফিরে আসে এবং তিংকে আটকে বলে, তোর কি একবারে শিক্ষা হয়নি? আবারও বদমাসটার ফাঁদে পা দিচ্ছিস। তিং বলে, থাপানা হয়তো এখন চেঞ্জ হয়ে গেছে, সে আর আগের মতো নেই। তখন তারা তিংকে সেদিনের থাপানা আর সেই ভিকটিম মেয়েটির ফোন কলের রেকর্ড শোনায়। কল রেকর্ড শোনার পরে তিংয়ের মন আবারও ভেঙে যায়। তিং বলে সে শেষবারের মতো থাপানার মুখোমুখি হতে চায়। তিংয়ের কথা সিং মেনে নেয় এবং পিয়াকের সাথে সে তিংকে থাপানার বাড়িতে পাঠিয়ে দেয়। পিয়াকে বাইরে রেখে তিং থাপানার ফ্ল্যাটে যায়। থাপানা এমন ভান ধরে যেন তার খুব জ্বর এসেছে। ফ্ল্যাটে ঢোকার সময় তিং নিজের স্যান্ডেল দরজার ফাঁকে রাখে যাতে দরজা বন্ধ হয়ে না যায়। ফ্ল্যাটে ঢুকে প্রথমে তিং থাপানার উপরে পানি ছুঁড়ে মারে। তারপর সে কল রেকর্ডটা থাপানাকে শোনায়। থাপানা তবু এসব মিথ্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করে। তখন রাগ করে তিং তাকে চড় মেরে দেয়। এতে থাপানা রেগে গিয়ে তিংকে রেপ করার চেষ্টা করে। তখনই পিয়াক এসে থাপানাকে বেধড়ম মেরে তিংকে নিয়ে চলে আসে। তারা চলে আসার সময় থাপানা তাদের থ্রেট দেয় সে এর বদলা নিয়েই ছাড়বে। থাপানা গ্রামে তার মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তার খোঁজে কেউ সেখানে গিয়েছিল কিনা। থাপানার মা জানায় প্যাচ একটা ছেলেকে তার খোঁজ খবর নেয়ার জন্য সেখানে নিয়ে এসেছিল। এটা শুনে থাপানা প্যাচের ওপর প্রচণ্ড রেগে যায়।
সে প্যাচের ওপর প্রতিশোধ নেবার জন্য গ্রামে গিয়ে লোকজনদের প্যাচের একটা এডিট করা ফটো দেখায় আর বলে প্যাচ ব্যাংককে পতিতাবৃত্তি করে। সে ফেসবুকেও প্যাচের নামে ফেক প্রোফাইল খুলে পতিতাবৃত্তির স্ট্যাটাস আর ফটো পোস্ট করে। খুব দ্রুতই গুজবটা মানুষের মুখে মুখে ছড়িয়ে যেতে থাকে। প্যাচের নম্বরে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে কল, আজে বাজে মেসেজ আসা শুরু করে। প্যাচের বাবা মারও কানে কথাটা পৌঁছে যায়। ওনারা দ্রুত ব্যাংককে চলে আসেন। বাসায় ফিরলে বাবা মা প্যাচকে নির্দেশ দেয় সে যেন ব্যাংকক ছেড়ে গ্রামে ফিরে যায়, তাকে আর শহরে থাকতে হবে না। এটা শুনে প্যাচ আরও আহত হয়ে পড়ে। প্যাচ সিংয়ের দোকানে তার সাথে দেখা করতে যায় এবং বলে এই দুঃসময়ে তার আপন মানুষগুলো তাকে আর বিশ্বাস করছে না। সে আবেগে কাঁদতে কাঁদতে সিংকে জড়িয়ে ধরে, কিন্তু পর মুহূর্তেই সে বিব্রত হয়ে সরে আসে। পরের দিন সিং প্যাচকে নিয়ে থাপানা স্টুডিওতে আসে এবং এসব বদমাইশি বন্ধ করতে বলে, কিন্তু থাপানা তাদের সাথে আরো বেশি বদমাইশি শুরু করে। তাই রেগে গিয়ে সিং তাকে ঘুষি মারে। এরই মধ্যে আবার সিন গ্রাম থেকে সেখানে চলে আসে। সিন থাপানাকে একটা ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছিল থাপানার বাবা মাকে আটকে রেখে টর্চার করা হচ্ছে। সিন থাপানাকে বলে সে যদি প্যাচের পিছু না ছাড়ে তাহলে তার বাবা মাকে সে আর জীবিত দেখতে পাবে না। তাই বাধ্য হয়ে থাপানা প্যাচের নামে করা সব ফেসবুক পোস্ট ডিলিট করে দেয় এবং প্যাচকে আর না জ্বালানোর প্রতিশ্রুতি দেয়। সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরও প্যাচের বাবা মা তাকে জোর করে গ্রামের বাড়িতে নিয়ে চলে যায়। বাবা মা বলে তাকে আর ব্যাংককে একা থাকতে হবে না। তার নামে যত বদনাম ছড়িয়েছে তা মানুষ যতদিন না পর্যন্ত ভুলে যাচ্ছে ততদিন তাকে গ্রামেই থাকতে হবে। এটা শুনে প্যাচ খুবই আপসেট হয়ে পড়ে। এজন্য সিন একটা সমাধান দেয় এবং বলে সেও প্যাচের সাথে ব্যাংককে গিয়ে আলাদা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকবে। এতে সে সবসময় প্যাচের ওপর নজর রাখতে পারবে এবং তাকে প্রোটেক্ট করতে পারবে। যদিও প্যাচের এতে মত ছিল না, তবুও ব্যাংককে ফিরে যাওয়ার সুযোগ সে হাতছাড়া করতে চায় না। তাই সে রাজি হয়ে যায়। ব্যাংককে ফিরে সিন প্যাচের সাথে আঠার মতো লেগে থাকে। প্যাচের অফিস শুরু থেকে শেষ পর্যন্ত সিন বাইরে তার জন্য অপেক্ষা করে থাকে। প্যাচও তাকে দেখে অবাক হয়ে যায়, একটা মানুষের এতটা ধৈর্য কিভাবে হতে পারে। এদিকে থাপানা সিং এর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য নতুন প্ল্যান খুঁজছিল। সে সিং এর পারিবারিক ফটো দেখার সময় হঠাৎ কাউবিনের ফটোতে তার নজর যায়, যাকে সে কয়েকদিন আগে অন্য একটা মেয়ের সাথে দেখেছিল। ফটোটা দেখে থাপানার মুখে হাসি ফুটে ওঠে। সে তার নতুন প্ল্যান গোছাতে শুরু করে। থাপানা একটা বারে গিয়ে কাউবিনের গার্লফ্রেন্ড মানে প্রেম নামের মেয়েটির সাথে দেখা করে। সে প্রেমকে পটানোর চেষ্টা করে, কিন্তু প্রেম স্পষ্ট জানিয়ে দেয় সরি ব্রো, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। তবুও থাপানা হাল ছাড়ে না। তাকে এটা সেটা বলে কথার ছলে তার মন ভুলিয়ে দেয়। সে প্রেমকে বোঝায় কাউবিন তো বিবাহিত, তাই বউয়ের টানে সে যে কোনো সময় তাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই প্রেমের উচিত বেটার কোনো অপশন বেছে রাখা। এসব শুনে প্রেম থাপানার কাছে পটে যায় এবং তার সাথেও ঘনিষ্ঠতা শুরু করে। কিছুক্ষণ পর প্রেমকে নিতে কাউবিন চলে আসে। প্রেম বেরিয়ে কাউবিনের কাছে গেলে আড়াল থেকে থাপানা তাদের ক্লোজ ফটো তুলে নেয়। এদিকে প্যাচ সিনের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে যেভাবেই হোক সিনকে পিছু ছাড়ানোর কথা ভাবছিল। এরই মধ্যে আবার সিন প্যাচের অফিসে এসে সবার সামনেই প্যাচকে একটা ফুলের বুকে দেয়। প্যাচ রাগ করে ফুলের বুকেটা নিয়ে সোজা সিনের দোকানে চলে যায়। তারপর বুকেটা সিনকে দিয়ে বলে এটা নিয়ে তোমার যা খুশি তাই করো। প্যাচের পেছনে সিনও সেখানে চলে এসেছিল। সিনকে দেখে প্যাচ বলে তোমাকে আমি পছন্দ করি না, আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন রেখো না, আর প্লিজ আমার পিছু নিয়ে ছেড়ে দাও। প্যাচের মুখে এরকম কঠিন কথা শুনে সিন খুব কষ্ট পায় এবং সিংয়ের হাত থেকে ফুলের বুকেটা নিয়ে মন খারাপ করে চলে যায়। এরপর প্যাচও চলে যাওয়ার পরে নুয়ান সিংকে বোঝায় প্যাচ হয়তো তাকে পছন্দ করে আর এজন্যই সে সিনের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে সিংয়ের প্যাচের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে। সেও বুঝতে পারে প্যাচের প্রতি সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। যাই হোক, পরদিন সকালে সিং বাড়ি থেকে বের হতেই সে বাড়ির সামনে একটি খাম দেখতে পায়। খামটা থাপানাই পাঠিয়েছিল। খামের ভেতরে থাকা কাউবিন আর প্রেমের কাপল ফটো দেখে সিং খুব চিন্তিত হয়ে পড়ে। তাই সে পরামর্শের জন্য প্যাচের কাছে যায়। প্যাচ তাকে বলে সরাসরি তার ভাইয়ের সাথে কথা বলতে এবং অনুরোধ করতে সে যেন এই পথ থেকে ফিরে আসে। চাক্ষুষ প্রমাণ পাওয়ার জন্য সন্ধ্যায় প্যাচ আর সিং কাউবিনকে ফলো করতে থাকে। ফলো করার এক পর্যায়ে তারা কাউবিনকে প্রেমের সাথে দেখতে পায়। দুজনকে দেখেই বোঝা যায় এদের মধ্যে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। প্যাচার সিং কাউবিনের গাড়িতে ফলো করে প্রেমের বাড়ি পর্যন্ত আসে, কিন্তু তারা ভেতরে ঢোকার সাহস পায় না, কারণ তারা বুঝে গিয়েছে ভেতরে ঢুকলেই তাদের কোনো বিব্রতকর দৃশ্য দেখতে হবে।
তাই তারা সেখান থেকে চলে যায়। তবে তারা চলে গেলেও সেখানে কাউবিনের বউ সাইফা চলে আসে। সেও স্বামীর পরকীয়ার কথা জেনে গিয়েছিল, তাই কাউবিনের গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। সেই ট্র্যাকার ধরেই সে এখানে পৌঁছে গিয়েছে। সাইফা কাউবিনকে কয়েকটা চড়থাপ্পড় মেরে দেয়। ফেরার পথে কাউবিন সাইফার কাছে অনেকবার ক্ষমা চায়, কিন্তু সাইফা তাকে ক্ষমা করে না। পরের দিন সকালে সাইফা বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবার জন্য রেডি হয়ে যায়। সে কাউবিনের বাবাকে বলে সে কয়েকদিনের জন্য মায়ের বাড়ি যাচ্ছে। এটা বলে বাচ্চাদের নিয়ে এক বান্ধবীর বাড়িতে গিয়ে ওঠে। সে যে কোনো মূল্যে কাউবিনের কাছ থেকে দূরে থাকতে চাইছিল, যাতে কাউবিন তার এবং বাচ্চাদের মর্ম বুঝতে পারে। এদিকে প্যাচ অফিসে যাওয়ার সময় বাইরে থেকে দেখতে পায় অফিসের ভেতরে তার মা, বাবা, দাদি এবং সিন বসে আছে। তাদের দেখে প্যাচ বুঝে যায় সিন নিশ্চয়ই ওনাদের কাছে বিচার দিয়ে এখানে নিয়ে এসেছে। তাই সে অফিসে না ঢুকে পালিয়ে সিং এর ফুলের দোকানে যায় আর দোকানের পেছন দরজা দিয়ে ঢুকে বাগানের মধ্যে লুকিয়ে থাকার প্ল্যান করে। বাগানের ভেতরে লুকাতে গিয়ে প্যাচের পিঠে কাটা বেঁধে আঁচড় লেগে যায় আর সে সিং এর সামনে ধরাও পড়ে যায়। তাই সিং তাকে ভেতরে নিয়ে গিয়ে পিঠের আঁচড় লাগা জায়গাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। প্যাচের গালেও এক ফোঁটা রক্ত লেগেছিল। কটন বার্ড দিয়ে সিং গালের রক্ত মুছে দিচ্ছিল, তখনই তাদের পায়ের নিচ দিয়ে কুকিজ দৌড় দেয়। ব্যালেন্স হারিয়ে দুজনের দিকে ঝুঁকে আসা পড়ে, আর তখনই আচমকা সিং প্যাচের ঠোঁটে কিস করে দেয়। প্যাচও ঘটনার আকস্মিকতায় কি করবে কনফিউজড হয়ে যায়। ঠিক তখনই আবার প্যাচের বাবা, মা, দাদি আর সিন সেখানে চলে আসে এবং তাদের এই কিসিং সিনটা দেখে ফেলে। প্যাচকে কিস করতে দেখে প্যাচের পরিবারের লোক সিং এর ওপর খুব রেগে যায়। তারা সিংকে বকাঝকা শুরু করে। তারা সিংকে নিয়ে তার বাবার কাছে গিয়েও বিচার দেয়। এতে সিং এর বাবা রাগার বদলে বরং খুশিই হয়। তিনি খুশিতে বলেন, ছেলে মেয়ে যখন এরকম একটা কাণ্ড ঘটিয়েই ফেলেছে, তাহলে আমরা বরং তাদের বিয়ে দিয়ে দিই। এটা শুনে সিং আঁতকে ওঠে। তবে সে স্বীকার করে নেয় সে প্যাচকে পছন্দ করে, এজন্যই সে প্যাচকে কিস করেছে। সিং এর মন্তব্য শুনে প্যাচের পরিবার ফিরে যায় এবং প্যাচকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। প্যাচ জানায় তার সিং এর সাথে রিলেশনে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। কিসের ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সেও সিংকে ভালোবাসে না, কিন্তু সারা রাত ধরে প্যাচের মনের মধ্যে শুধু সিংই ঘুরপাক খাচ্ছিল। সিং এর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার বারবার মনে পড়ছিল। সকালে প্যাচ সেই বিয়ের অনুষ্ঠানে ছুঁড়ে মারা ফুলের বুকের বাকি অর্ধেক নিয়ে সিং এর সাথে দেখা করে। সে সিংকে বলে কিছু জিনিস চাইলেও আলাদা রাখা সম্ভব নয়, সেটাকে তার যোগ্য স্থানেই রাখতে হয়। এই বলে সে অর্ধেক ফুলের বুকেটা সিং এর হাতে তুলে দেয়। এরপর প্যাচ বলে রিলেশনে থাকা মানে বন্দী হয়ে থাকা। সেই সম্পর্কের বন্ধনে বন্দী থাকতে চায় না, বরং সে স্বাধীন থাকতে চায়। সিং জানায় সে প্যাচের সিদ্ধান্তকে সম্মান জানায়, তবে সে প্যাচের ভালো মন্দের বিচারে নিজের পছন্দ বদলাবে না। সিং প্যাচকে প্রপোজাল দেয় তারা একবার ট্রাই করে দেখতে পারে এই সম্পর্কটা তারা স্থায়ী রূপ দিতে পারবে কিনা। তাদের কিছুদিন রিলেশন চালিয়ে দেখা উচিত। সব দিক থেকে ভেবেও প্যাচ রাজি হয়ে যায়। দুজনে মিলে পরিবারকে জানায় তারা এখন থেকে ডেট করবে। কিছুদিন রিলেশন চালানোর পরে যদি তাদের মনে হয় তারা একসাথে সারা জীবন কাটাতে পারবে, তবেই তারা বিয়ে পর্যন্ত এগোবে। দুজনের সিদ্ধান্ত শুনে পরিবারের লোকজন খুব খুশি হয়। এদিকে কাউবিন সাইফার কাছে ক্ষমা চায় এবং বলে সে তাকে এবং বাচ্চাদের ছাড়া থাকতে পারছে না। সে তাদের খুব মিস করছে। সে ক্ষমা চেয়ে বলে আর কখনো সে ভুল পথে পা বাড়াবে না, এখান থেকে সে সৎ থাকবে। স্বামীর মন ভোলানো কথা শুনে সাইফা ভাবে কাউবিন হয়তো ভালো হয়ে গেছে, তাই সে বাচ্চাদের নিয়ে আবারও বাড়ি ফিরে আসে। বাড়িটা আবারও প্রাণ ফিরে পায়। কিন্তু কথায় আছে কুকুরের লেজ কখনো ঘি দিয়ে মালিশ করলে সোজা হয় না। কাউবিন ঠিক সেই রকমই। সেদিন রাতেই সে আবার প্রেমকে ফোন দিয়ে ডেটিং এর জন্য ডাকে। প্রেম তখন থাপানার কোলের মধ্যে শুয়েছিল। থাপানা প্রেমকে উস্কে দেয় কাউবিনের সাথে ডেটিং এ যাবার জন্য। পরের দিন কাউবিন প্রেমকে নিয়ে হোটেলে ঢুকছিল, তখন তিং আর পিয়াক তাকে দেখে ফেলে। পিয়াক সিংকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। তাই সিং সাথে সাথেই প্যাচকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সাইফাও গতরাতে কাউবিনকে ফোনে কথা বলতে শুনে ফেলেছিল, তাই তাকে হাতে নাতে ধরতে সেও বেরিয়ে পড়ে। সাইফাকে এভাবে বের হতে দেখে সিং এর বাবারও কিছু একটা সন্দেহ হয়, তাই তিনিও সাইফাকে ফলো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে পরিবারের সবাই হোটেলে চলে আসে। তারা হোটেলে এসে থাপানাকেও দেখতে পায়। আসলে সবাইকে এক জায়গায় করাই তার প্ল্যান ছিল। সবাই চলে আসার পর প্রেম সবার সামনে কাউবিনের মুখোশ খুলে দেয়। সে বলে দেয় দামি গিফট দেবার বিনিময়ে কাউবিন এতদিন ধরে তার সাথে শারীরিক সম্পর্ক করত। এসব শুনে কাউবিনের বাবার হার্ট অ্যাটাক হয়ে যায়। পরিবার একদম তছনছ অবস্থা দেখে থাপানা হাসতে শুরু করে। বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই সবাই মিলে ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় খুব দ্রুত ওনার হার্টে সার্জারি করতে হবে। বাবার এই অবস্থার জন্য সবাই কাউবিনকে দোষারোপ করতে শুরু করে। কাউবিনও ওভার রিয়াক্ট করে সিন ক্রিয়েট করা শুরু করে। এক পর্যায়ে সবাই শান্ত হয় এবং বাবার হার্ট সার্জারির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়।
পরের দিন আবারও সবাই হাসপাতালে উপস্থিত হয়, কারণ বাবার হার্ট সার্জারি করানো হবে। ডাক্তারের অনেক চেষ্টার পর এ সময় সার্জারি সঠিকভাবে সম্পন্ন হয়। বাবাও চোখ মেলে তাকান। চোখ মেলে তাকাতেই তিনি পরিবারের সবাইকে একসাথে দেখতে পান। তিনি কাউবিন বাদে সবাইকে বাইরে চলে যেতে বলেন। কাউবিন বাবার কাছে ক্ষমা চায় এবং বলে সেই ভুল আর দ্বিতীয়বার করবে না। বাবাও তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ক্ষমা করে দেন। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে প্যাচ সিংকে নিয়ে খেতে যায়। সিং আবেগ আপ্লুত হয়ে বলে সে বাবাকে এরকম অবস্থায় কখনো দেখেনি। সে বাবাকে প্রাউড ফিল করানোর মতো কিছু কখনো করেনি। বাবা তার কাছে শুধু একটা জিনিসই চেয়েছেন, আর সেটা হলো তার বিয়ে। তাই সিং প্যাচকে প্রপোজাল দেয় বাবাকে খুশি করার জন্য। সে প্যাচকে বিয়ে করতে চায়। এটা শুনে প্যাচ পুরো শকড হয়ে যায়। ঘটনা এদিকে গড়াতে পারে এটা সে ভাবতেই পারেনি। প্যাচ কিছুক্ষণ ভেবে সিং এর প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ সিং প্যাচের খারাপ সময় পাশে ছিল। তাই প্যাচ এখন সেই ঋণ শোধ করতে চায়। এরপর দুজন মিলে হাসপাতালে বাবাকে দেখতে যায়। সেখানে গিয়ে দেখে সাইফা বাচ্চাদের নিয়ে বাবার কাছে বিদায় জানাতে এসেছে, কারণ সে বারবার কাউবিনের একই অপরাধ টলারেট করতে পারবে না। বাবা সাইফাকে অনুরোধ করে থেকে যাওয়ার জন্য, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অনড়। কারো কথা না শুনে সাইফা বাচ্চাদের নিয়ে বেরিয়ে যায়। এতে বাবা বিমর্ষ হয়ে যান। তখন সিং প্যাচকে বিয়ের ব্যাপারে বাবাকে জানায়। কথাটা শোনা মাত্রই বাবার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। বাবার সাথে কথা বলা শেষ করে প্যাচ আর সিং মিলে প্যাচের পরিবারের কাছে যায় এবং নিজেদের সিদ্ধান্তের কথা জানায়। প্যাচ তার জেদ ভেঙে বিয়ে করবে শুনে পরিবারের সবাই খুবই খুশি হয়। ওনারা তখন থেকেই বিয়ের প্ল্যান গোছাতে শুরু করে দেন। পরের দিন প্যাচ অফিসে গিয়ে বিয়ের ব্যাপারে দাংকে জানায়। তখন বিয়ের কথাটা সেই বদমহিলাও জেনে যায়। সে প্যাচকে বোঝায় বিয়ে শুধু দুজন মানুষের মাঝে হয় না, বরং দুটো পরিবারের মাঝে হয়। তুমি যখন শ্বশুর বাড়িতে থাকবে তখন তোমার নিজের পরিবারকে ছেড়ে থাকতে হবে। আবার যদি তুমি বাবার বাড়িতে থাকো তাহলে শ্বশুর বাড়ির লোক কষ্ট পাবে, তারা এটা মেনে নিতে পারবে না। তাই বিয়ে মানেই হলো কম্প্রোমাইজ। তুমি যত বেশি কম্প্রোমাইজ করবে তত বেশি সুখে থাকতে পারবে। কিন্তু একবার হিতে বিপরীত হলেই সংসার ভাঙতে এক মুহূর্ত সময় লাগবে না। এসব শুনে প্যাচ আবারও কনফিউজড হয়ে যায়। অফিস থেকে ফিরে প্যাচ দেখে দুই পরিবার বিয়ে নিয়ে আলোচনায় বসেছে। কোথায় বিয়ের রিসিপশন হবে, কোথায় আয়োজন করলে দুই পরিবারের আত্মীয়রা সহজে বিয়েতে আসতে পারবে, এসব নিয়েই আলোচনা চলছিল। কিন্তু প্যাচের মাথায় শুধু সেই মহিলার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। সে স্ট্রেস নিতে না পেরে হরহর করে বমি করে ফেলে। সিং তাকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দেয়। সিং বাইরে আসতেই প্যাচ দাংকে ফোন করে এবং বলে সেই বিয়েটা করতে চায় না। দরজার ওপাশে দাঁড়িয়ে সিং প্যাচের কথাটা শুনে ফেলে, কিন্তু সে প্যাচকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। প্যাচের কথা শুনে দাং দ্রুত প্যাচের কাছে এসে তাকে বোঝায় এখন যদি সে বিয়ে ক্যান্সেল করে তাহলে সিংয়ের বাবার যা শারীরিক কন্ডিশন তাতে তিনি এই ধাক্কা সামলাতে পারবেন না। সিংয়ের বাবা নিশ্চিত হার্ট অ্যাটাক করে মরে যাবেন। এসব শুনে অনিচ্ছা সত্ত্বেও প্যাচ বিয়ে করার সিদ্ধান্তে বহাল থাকে। পরের দিন সিং প্যাচকে প্রি ওয়েডিং ফটোগ্রাফির জন্য ডাকে। প্যাচও সেখানে চলে আসে। সিং তাকে বুঝতে দেয় না সে প্যাচের মনের কথা জেনে গিয়েছে। তবে সে প্যাচকে বলে তার যদি কখনো মনে হয় এই বিয়েতে তার মত নেই তাহলে তারা সেই মুহূর্তেই বিয়ে ক্যান্সেল করে দেবে। সিংয়ের কথাতে প্যাচ কিছুই বলে না। দুজন ফটোগ্রাফিতে ব্যস্ত হয়ে পড়ে। সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এদিকে পিয়াক তিংকে বাইকে করে বাড়িতে নামিয়ে দিতে গিয়েছিল। তখন তারা সিংয়ের বাবার সামনে পড়ে যায়। সিংয়ের বাবা তিংয়ের পিয়াকের সাথে ঘুরে বেড়ানোটা পছন্দ করতেন না। তিনি পিয়াককে অপমান করা শুরু করেন। বামুন হয়ে চাঁদে হাত দেখার স্বপ্ন করো না। তোমার মতো গরিব ছেলের সাথে আমি কখনোই আমার নাতনির বিয়ে দেব না। তিং তোমার সামর্থ্যের বাইরে, তাই আজ থেকে যেন তোমাকে এই বাড়ির আশপাশে আর না দেখি। অপমান মুখে নামিয়ে পিয়াক বাড়ির সামনে থেকে বেরিয়ে যায়। পরের দিন রাগে দুঃখে পিয়াক সিংয়ের দোকানে গিয়ে জানায় সে কাজ ছেড়ে দিয়ে এই শহর থেকে চলে যাচ্ছে। দোকানে সিংয়ের সাথে তিং আর নুয়ানো ছিল। তারা পিয়াকের চলে যাওয়ার কথাতে খুব কষ্ট পায়। এরপর পিয়াক দোকান থেকে বেরিয়ে গেলে তিং দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আর অনুরোধ করে সে যেন এই শহর ছেড়ে চলে না যায়। পরের দিন সিং আর প্যাচের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভরা মানুষের মাঝে সিং প্যাচকে ওয়েডিং রিং পরিয়ে দেয়। এঙ্গেজমেন্ট শেষ হলে সিং প্যাচকে ওয়েডিং ড্রেস পরে আসতে বলে। প্যাচ গাড়িতে ড্রেস আনতে গেলে তার খোপায় লাগানো ফুলের মালাটা গাড়িতেই পড়ে যায়। যদিও প্যাচ সেদিকে নজর দেয় না। কিছুক্ষণ পর তাদের বিয়ের রিসিপশন শুরু হয়। প্যাচকে জিজ্ঞাসা করা হয় সে কেন বিয়ে করছে। প্যাচ জানায় সবাই যেহেতু বিয়ে করে তাই সেও অন্য সবার মতো বিয়ে করছে। এরপর সিংকে জিজ্ঞাসা করা হয় সে কেন বিয়ে করছে। সিং জানায় তার যা বলার তা সে ওয়েডিং ভিডিওতেই বলে দিয়েছে। এরপর সে ভিডিও চালু করে। ভিডিওতে তার আর প্যাচের সুন্দর মুহূর্তগুলো রেকর্ড করে রাখা হয়েছে। ভিডিও শেষে সিং জানায় সে কখনো বিয়ে করতে চায়নি, কিন্তু বাবার অসুস্থতার পর থেকে বাবাকে খুশি করতে সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এটা শুনে প্যাচের খুব খারাপ লাগে। তার মনে হয় সিং তাকে জাস্ট টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে গ্রহণ করেছে, তাই সে মন খারাপ করে কাউকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায়। ভিডিও শেষ হলে সবাই খেয়াল করে দেখে প্যাচ আশেপাশে কোথাও নেই। সবাই প্যাচকে খোঁজাখুঁজি শুরু করে। পার্কিংয়ে প্যাচের সাথে পিয়াকের দেখা হয়ে যায়, কিন্তু প্যাচ তাকে ইগনোর করে চলে যায়। পিয়াক রিসিপশনে এসে জানায় একটু আগে তার প্যাচের সাথে দেখা হয়েছিল, তাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। এটা শুনে সিং বুঝে যায় প্যাচ তাকে বিয়ে করতে চায় না। তাই সে উপস্থিত সবাইকে জানিয়ে দেয় বিয়ের সিদ্ধান্তটাও তার নিজের ছিল, তাই প্যাচ হয়তো তাকে বিয়ে করতে চায় না, এই জন্য সে চলে গিয়েছে। তারা শুধু বাবার জন্যই বিয়েতে রাজি হয়েছিল। এসব শুনে সিংয়ের বাবা তার উপরে খুব ক্ষেপে যায়। তিনি ধারণা করেন ওনার পরিবারটা হয়তো একেবারেই ভেঙে চুরে শেষ হয়ে গেল। সিং প্যাচকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। অথচ প্যাচ তখন দাংয়ের অ্যাপার্টমেন্টে গিয়ে বসেছিল। দাং প্যাচকে জিজ্ঞাসা করে সে কেন বিয়েটা করতে চায় না। প্যাচ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। প্যাচ তার দাদিকে ফোন দিয়ে ডাকে, তারপর দাদির কাছে কান্নায় ভেঙে পড়ে। সে দাদিকে বলে সিং তাকে নিজের প্রয়োজনে বিয়ে করছে, কিন্তু সে কারো টেকেন ফর গ্র্যান্টেড হয়ে থাকতে চায় না। সে দাদিকে ওয়েডিং রিংটা দিয়ে বলে এটা যেন তিনি সিংকে ফিরিয়ে দেন। পরের দিন দাদি সিংয়ের সাথে দেখা করেন। তিনি সিংকে ওয়েডিং রিংটা দিয়ে বলেন তুমি নিজের প্রয়োজন মেটাতে প্যাচকে বিয়ে করতে রাজি হয়েছ, কিন্তু বিয়েটা শুধু প্রয়োজন মেটানোর ব্যাপার না, বরং এটা দুজন মানুষের মনের বন্ধন। সম্পর্কে ভালোবাসা না থাকলে কোনো সম্পর্কই টেকে না। তাই তুমি যদি প্যাচকে ভালোবেসে থাকো তাহলে তাকে গিয়ে এই রিংটা দিয়ে মনের কথা বলো। দাদি সিংকে প্যাচের লোকেশনটা দিলে সিং দ্রুত বেরিয়ে যায়। সিং বেরিয়ে গেলে দাদি খেয়াল করেন এই গাধা ছেলেটা তাড়াহুড়োতে ওয়েডিং রিংটাই ফেলে গিয়েছে। এদিকে পিয়াক চলে যাওয়ার আগে তিংয়ের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সে আবারও সিংয়ের বাবার সামনে পড়ে যায়। ওনাকে দেখে পিয়াক দ্রুত পালিয়ে যাচ্ছিল। তখন তিনি পিয়াককে থামিয়ে জিজ্ঞাসা করেন পিয়াক কি কাজ শুরু করতে চলেছে। পিয়াক বলে সে নিজের স্টুডিও খুলতে চায়, কিন্তু যন্ত্রপাতি কেনার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তাই বড়সড় কিছু শুরু করতে পারছে না। এটা শুনে সিংয়ের বাবা তাকে মোটা অঙ্কের টাকা দিতে চায়, যা দিয়ে পিয়াক নিজের স্টুডিও চালু করতে পারবে, আর সে প্রতিষ্ঠিত হতে পারলে তিংয়ের সাথে তার বিয়ে দেয়া হবে। এটা শুনে পিয়াক রাজি হয়ে যায়। তিংও খুব খুশি হয়। অন্যদিকে প্যাচ মন খারাপ করে একটা সমুদ্রের ধারে বসেছিল। তখন কুকিজ এসে তাকে ভয় দেখিয়ে দেয়। প্যাচ আচমকা হকচকিয়ে ওঠে। তখন সিং এসে তাকে ধরে। প্যাচ সিংকে রাগ দেখানোর চেষ্টা করলে সিং তাকে অনর্গল কিস করতে শুরু করে। তারপর প্যাচের কাছে ক্ষমা চেয়ে তাকে ভালোবাসার কথাটা বলে দেয়। প্যাচের মনের ভেতর থেকে সব বিষাদ দূর হয়ে যায়। দুজন মিলে সাগরের নির্মল পানিতে আনন্দে মেতে ওঠে। কিছুক্ষণ পর দুজনে সমুদ্রের ধারে বসে গল্প করতে শুরু করে। প্যাচ সিংকে জিজ্ঞাসা করে আমার ওয়েডিং রিং কোথায়, দাও আমার আঙুলে পরিয়ে দাও। সিং বলে সে রিংটা ভুলে দোকানেই ফেলে এসেছে। এরপর সিং উঠে প্যাচের গাড়িতে খুঁজতে শুরু করে কোনো রিং পাওয়া যায় কিনা। তখন সে গতদিন প্যাচের খোপায় থেকে খুলে পড়ে যাওয়া ফুলের মালাটা খুঁজে পায়। সে মালাটা দিয়ে একটা ফ্লাওয়ার রিং বানিয়ে আনে এবং প্যাচকে পরিয়ে দেয়। তারপর সিং প্যাচকে কোলে তুলে নিয়ে নাচতে শুরু করে, আর এভাবেই শুরু হয় তাদের নতুন জীবন। এরপর কেটে যায় প্রায় মাসখানেক। সিং তার দোকানে কয়েকজন মেয়েকে ফুলের তোড়া বানানো শেখাচ্ছিল, কিন্তু মেয়েগুলো ফুলের চেয়ে সিং এর প্রতি বেশি আকর্ষণ ফিল করছিল। তারা সিংকে ফ্লার্ট করার চেষ্টা করছিল। তখনই সেখানে প্যাচ চলে আসে আর মেয়েগুলোকে সরিয়ে দিয়ে বলে ও আমার হাজবেন্ড, তাই ওর সাথে কাজের ব্যাপার বাদে যদি অন্য কোনো রকম টালবাহানা করার চেষ্টা করো তাইলে সবগুলোর মাথা আমি খেচাং করে কেটে দেব। এটা শুনে মেয়েগুলো সবাই পালিয়ে যায়। সিং মুচকি এসে প্যাচকে বলে কি ব্যাপার, মনে হচ্ছে জেলাস ফিল করছো। প্যাচ আঙুলের ওয়েডিং রিং দেখিয়ে বলে তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র স্বামী, তাই তোমার প্রতি সবটুকু অধিকার শুধুই আমার, আর কাউকে আমি তোমার ভাগ নিতে দেব না। সিং হেসে প্যাচের আঙুলে একটা ফ্লাওয়ার রিং পরিয়ে দেয়। প্যাচ চলে যেতে গেলে সিং তাকে জড়িয়ে ধরে বলে ফ্লাওয়ার রিং এর মূল্যটা তো পরিশোধ করে যাও। প্যাচ সিংকে কিস করে রিং এর মূল্য পরিশোধ করে, আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়েই এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। দর্শক, সম্পর্কের চেয়ে মূল্যবান সম্পদ এই দুনিয়াতে আর একটাও নেই, তাই নিজের সম্পর্ককে মূল্য দিতে শিখুন। সবার সম্পর্কের সুস্থতা কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।